যে কোনো রাসায়নিক ক্রিয়াতে আদারওয়াইজ সাহায্য করে বা ক্ষতি করে, আমাদের শরীরকে নর্মাল থাকতে দেয় না। এই স্ট্রেস যদি আমরা কন্ট্রোল না করি তাহলে আমাদের ব্লাড প্রেশার তো হতেই পারে, আপনি বলেছেন ডায়াবেটিস হতে পারে, ইভেন ক্যান্সারও হতে পারে আমরা যদি স্ট্রেসটাকে কন্ট্রোল না করি। কারণ আপনি হয়তো সেই আমি কলেজ পড়ুয়াদের কথা বলছি বা ওই ধরনের বয়সের যারা, আমি যেভাবে ভাবছি হয়তো আমার পার্টনার সেরকমভাবে ভাবে না, এটা তো হতেই পারে। কারণ দুই ফ্যামিলি থেকে আমরা এসেছি, দুইজনের ভাবনা কখনো সেম হবে না, আলাদা হতেই পারে। সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে একজন একজনকে বুঝে নেওয়া। অ্যাডাল্টহুড টাচ করতেছে ধরুন 16 থেকে 18, 20, কিন্তু এখন দেখা যায় এটার কোনো সময়সীমা নাই। দেখা যায় আমরা যদি দেখি খুব ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়, আবার আমরা যদি দেখি খুব বয়স্কদের মধ্যে এটা দেখা যায়। তো এই যে একটা আত্মহত্যার প্রবণতা দিন দিন বাইরেই চলছে। ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু পডকাস্ট। আজকে আমার স্টুডিওতে যিনি আছেন ডক্টর দীপায়ন সরকার, মনোরোগ বিশেষজ্ঞ। আজকে স্যারের থেকে আমরা জানুম যে এই জেনারেশনের একটা ভীষণ বড় সমস্যা, সেটা হচ্ছে আত্মহত্যা। আমরা কোনো কিছু একটা দেখলেই মনে হয় জীবনটারে শেষ করে দেয় একমাত্র রাস্তা। এই রাস্তা থেকে কী করে বাইরে দিতে হয়, বা এই রাস্তার মধ্যে বার হওয়ার যেই ওয়েগুলো থাকে সেগুলো ডাক্তারবাবু কীভাবে সহজভাবে আপনাদের কইতে পারে। চলেন তাহলে। ওয়েলকাম স্যার। প্রথমে যেটা কমো যে টক উইথ ঋতুতে অল টাইম প্রত্যেকটা সাবজেক্টে আমরা কিছু দেখেছি। ইদানিং কিছুদিন আগে আমার এক বন্ধুর সঙ্গে একটা ইনসিডেন্ট হয়, সে তার লাইফটারে শেষ করে দেয়। জানি না তার ভিতরে কি আছে, কি কারণ। এই যে মানসিক রোগ, প্রথমত তো জানতে চাইবো যে মানসিক রোগ কত ধরনের আছে। সবচেয়ে প্রথম এখানকার দর্শক বন্ধু যারা আছেন সবাইকে আমার নমস্কার। আমি ধন্যবাদ জানাই আপনাকে এই আলোচনার শুরু করার জন্য। কারণ আমরা দেখেছি যে এই আজকে যে সুইসাইড বা আত্মহত্যা আমরা যেটাকে বলি, এটা অনেকটা বড় আকারে ধারণ করছে। ওকে। কারণ আমরা যদি জাতীয় গড় দেখি, বিভিন্ন রাজ্যের গড় দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রাজ্যে এটা বিভিন্ন রকম এবং বিভিন্ন বয়সের মধ্যে একটু বিভিন্ন রকম। আগে আমরা জানতাম যে ধরুন একটা প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের মধ্যেই এই সমস্যাটা বেশি হইতো, যে সুইসাইড করা বা এগুলি নেওয়া, বা দেখা যায় যারা জাস্ট অ্যাডাল্টহুড টাচ করতেছে ধরুন 16 থেকে 18, 20, কিন্তু এখন দেখা যায় এটার কোনো সময়সীমা নাই। দেখা যায় আমরা যদি দেখি খুব ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়, আবার আমরা যদি দেখি খুব বয়স্কদের মধ্যে এটা দেখা যায়। তো এই যে একটা আত্মহত্যার প্রবণতা দিন দিন বাইরেই চলছে, তার জন্য আমি মনে করি যে আমাদের যে আলোচনা যেটা আমরা আজকে করছি, বা বিভিন্নভাবে আমরা যদি দেখি যে সরকারের তরফ থেকেও কিন্তু তার জন্য বিভিন্নভাবে অনেকটা হেল্পলাইন খোলা হয়েছে, বিভিন্ন রকম আলোচনা চক্র অনুষ্ঠান করা হয়, এবং বিভিন্নভাবে এটা যাতে প্রচারে আনা যায় যে আত্মহত্যার বিষয়টাকে আটকানো যায়, আমরা কিভাবে আটকাইতে পারি। ওকে। তো সেই সুবাদে আপনি যেটা বললেন, প্রথমে যেটা করলেন যে কিভাবে মানসিক রোগ আছে, এই মানসিক রোগের মধ্যেই একটা যে বিভিন্ন রোগের যে একটা আমরা যদি আউটকাম বলি, আউটকাম বলতে ধরুন আলটিমেটলি কি হলো, ডিপ্রেশন থেকে কি হলো, ধরুন অ্যাংজাইটি বা এই যে মানসিক একটা অবসাদ বা উত্তেজনা, এটার ফলটা আলটিমেটলি কি হলো, বিভিন্ন রকম নেশার বিষয়গুলি যদি থাকে, এইগুলোর যে আউটকাম হয়, তার থেকেও কিন্তু আলটিমেটলি মানুষ নেশার পরে এই আত্মহত্যার পথটা বাইছে নেয়। ওকে ওকে। তো তার জন্য আপনার উত্তরটা আমি একটু ঘুরিয়ে বলছি যে আমরা যে কোনো ধরনের মানসিক যে সমস্যা আছে, এই প্রত্যেকটার সঙ্গে আলটিমেটলি কিন্তু আমরা দেখি যে আত্মহত্যার একটা সম্পর্ক আছে মানসিক রোগের সঙ্গে। যে কোনো ধরনের মানসিক রোগ যদি হয়, আলটিমেটলি কিন্তু এটা সুইসাইড বা আত্মহত্যার সঙ্গে যুক্ত হইতে পারে, আলটিমেটলি আমরা যদি ট্রিটমেন্ট না করি।
মানসিক রোগ আমরা সাধারণত বলি যে কিছুটা সাইকোটিক ইলনেস আছে। সাইকোটিক মানে মানুষ একটা অন্ধবিশ্বাস বা ধরুন একটা ভুল বিশ্বাস মানুষের মধ্যে হয়, যেমন আমার প্রতিবেশী আমারে ক্ষতি করতেছে, ওরা আমাকে নিয়ে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক টাইপ। ব্ল্যাক ম্যাজিক টাইপ। ওকে ওরা তো ব্ল্যাক ম্যাজিক বুঝে না, ওরা ভাবে যে ঘটনাটা সত্যিই হইতেছে। ওকে 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 ওরা ভাবছে যে আশেপাশের মানুষগুলি আমার দিকে তাকিয়ে রয়েছে, ওরা আমার সম্পর্কে খারাপ কথা বলছে। এটাও একটা মানসিক, এটা একটা মানসিক রোগ। ওকে যদি দেখা যায় যে এই মানসিক সমস্যাগুলির জন্য আলটিমেটলি তার যে ব্যক্তিগত জীবন যেটা আছে, ধরুন নর্মালি আমি কথাবার্তা বলছি, আমি সকালে উঠলে চান করলাম, খাইলাম, এগুলো আমার ব্যক্তিগত জীবন, যদি এটা নষ্ট হয়ে যায়, যদি দেখা যায় যে তার যে সামাজিক যে মেলবন্ধন যেটা থাকে সেটা যদি নষ্ট হয়ে যায়, অথবা যদি দেখা যায় যে তার যে অকুপেশন, ধরুন অকুপেশন আপনার জন্য যেমন এই চ্যানেলটা চালানো, এটা গৃহবধূর কাছে কাজ হলো প্রত্যেকদিন রান্নাবান্না করা, বাচ্চাদের দেখা, হাজবেন্ডকে কেয়ার করা, একদম এটা যদি না করতে পারে, যে স্টুডেন্ট ও যদি পড়াশোনা না করতে পারে, ওকে যে চাকরি করে সে যদি চাকরি না করতে পারে, এই যে তিনটা অংশ, একটা হচ্ছে কাজ, একটা ব্যক্তিগত জীবন, একটা সামাজিক জীবন, দায়বদ্ধতা, এইটা যদি তিনোটা লাইফ যদি আমার ক্ষতিগ্রস্ত হয়, যে আমি লাইফে চলতে পারতাছি না, তখন আমরা বলবো যে তার মানসিক স্বাস্থ্যের সমস্যা আছে, যার জন্য ট্রিটমেন্ট প্রয়োজন। ওকে কারণ ছোটখাটো সমস্যা সবার হতে পারে। ধরুন আজকে আমার মন ভালো না, কালকে কোনো একটা বিষয়ের উপর চিন্তা করে আমার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, খুব আমি মানে উত্তেজনায় আমি কাটাইলাম 2 দিন, তার জন্যই যে আমার মানসিক রোগ হয়ে গেছে, তার জন্য আমার ডাক্তারের কাছে ছুটতে হবে, ব্যাপারটা সেরকম না। আচ্ছা স্যার, আমি একটু ইয়ে করি, এই যে মন খারাপের কথা কইছেন, আমরা প্রায়ই দেখতে পারি যে আমাদের যে কোনো বয়সে মন খারাপ হইলে আমাদের মা বাবা ওরে ছাইরা দাও, একটা ঘরে সে থাকুক, মন খারাপ হয়েছে, এই যে মন খারাপে তারে একা কইরা দেওয়া বা সে একা হয়ে গেছে না, এইটা কতটা ঠিক? না, এটা তো কখনোই ঠিক না, এটা কখনোই ঠিক না। কারণ মন খারাপের মধ্যে কি হয়, ওর মধ্যে সব নেগেটিভ জিনিস থাকে। ওকে ধরুন আজকে আপনার মন খারাপ, এখন আমি যদি বলি আরে ম্যাডাম আপনাকে খুব সুন্দর লাগতেছে আজকে, তাহলে আপনি তখন ভাববেন যে না, উনি হয়তো মানে আমাকে যোগ করে কথাটা বলেছে, আসলে হয়তো আমার দেখতে সুন্দর লাগতেছে না। কিন্তু নর্মাল মানুষ ভাববে যে আরে উনি কইছে আর কি, শেষ। আবার কেউ যদি মেনিয়া টাইপের থাকে, ধরুন যে বেশি আনন্দে থাকে, তাহলে ভাববে যে ও আরেকটু চুলটা ঠিক করবে, একটু স্নো পাউডার লাগাবে। তো এই একটা জিনিসের যে প্রতিক্রিয়াটা এক একজনের মধ্যে, এটাকে আমরা বলি যে পারসেপশন। আমার কথাটা আপনি কিভাবে নিলেন, ওকে, এটাকে পারসেপশন বলি। তো এই ডিপ্রেশনের ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন, এই ডিপ্রেশনের ক্ষেত্রে মূলত যেটা হয়, মানুষ শুধু নেগেটিভ জিনিসগুলিকে ব্রেনের মধ্যে নেয়। তো সেই অবস্থায় আমরা, আপনি যেটা কইলেন যে মন খারাপে একা করে দেওয়া বা একা, রুগী অনেক সময় হয়ে যায়, সবসময় বাড়ির লোক করে দেয়, ব্যাপারটা এমন না। ওরাও ভাবে যে ভালো লাগতেছে না, লাইটটা বন্ধ করে কিছু করে শুয়ে থাকে। তার মধ্যে কি হয়, তার মধ্যে নেগেটিভ জিনিসটা যেটা তার মাথায়, মনে, ব্রেইনে যেটা আছে, এইটা শুধু ঘুরপাক খাইতে থাকে। তার মধ্যে কোনো বাইরের থেকে কোনো পজিটিভ ফিডব্যাক আসে না। তো ফিডব্যাক যদি না আসে, তাহলে কি হবে, আপনি বাইরের কোনো পজিটিভ জিনিস ভাবতে পারবেন না। আপনি শুধু মনে যেটা আছে নেগেটিভ থেকে নেগেটিভ, এটা একটা সাইকেলের মতো চলে। মন খারাপ, বেশি চিন্তা, বেশি চিন্তার থেকে আবার মন খারাপ, আবার মন খারাপ থেকে আরো বেশি চিন্তা, এই যে একটা চক্রবৃদ্ধি যেমন আমাদের ব্যাংকে হয়, এইরকম ভাবে এই যে মন খারাপটা বাড়তে থাকে। তার জন্য আমাদের উচিত, বা রোগী যারা আমাদের বোঝাই যে ধরুন আপনার মন খারাপ, আমি জানি ওর বলে যে স্যার আমার তো কথা কইতে কারোর সঙ্গে ভালো লাগে না, চুপচাপ বসে থাকে। আমি বলি আপনার ভালো না লাগুক, যদি বাড়িতে দেখেন যে বাচ্চারা খেলা করতেছে, তাহলে আপনি তার পাশে বইবেন। যদি মনে হয় যে অন্য কেউ টিভি দেখতেছে, আপনি টিভিটা না দেখেন, কিন্তু আপনি সোফাতে সাইডে বসে থাকেন, তাহলে কি হচ্ছে, কিছুটা হলেও পজিটিভ জিনিস মাথায় ঢুকছে। ওকে, কিন্তু একা যদি করে রেখে দেন নিজেরে, তাহলে তো পজিটিভিটি আসার চান্সই নেই। যদি অনেকে বলে স্যার আমার তো হাজব্যান্ড চাকরিতে চলে যায়, আমি বাড়িতে তো একা, বাচ্চারা স্কুলে চলে যায়, তখন আমরা বলি প্রয়োজনে আপনি জানালার পাশে বসুন, বসে জানালা খুলে বাইরের দিকে তাকান, আপনি দেখবেন যে একটা গাড়ি গেল, একটা কুকুর গেল, একটা গাছ থেকে একটা পাতা পড়লো। এই যে বাইরের যে ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাকটা যখন ব্রেনে যাইবো আপনার, তখন নেগেটিভিটি আস্তে আস্তে পিছনে যাইব। আমরা আরেকটা জিনিস দেখবেন খুব বলি যে না তোমার কিছু হচ্ছে না, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না। কিন্তু আমাদের বোঝা উচিত যে চিন্তা কি ইচ্ছে করে আমরা করি না,
আচ্ছা এটা আপনার টিভির মতো না যে চালিয়ে দিলেন, টিভিটা চলে গেল, বন্ধ করে দিলাম, অফ হয়ে গেল। কারণ এই চিন্তাটা ব্রেনে আসতে থাকে অনবরত। এটাকে আপনার যত দূরে সরাতে যাবেন, যে আমি চিন্তাটা করতাম না, চিন্তা করতে গিয়ে আসলে কি হয়, এই চিন্তাটা আমি বারবার কিন্তু আরো বেশি করে করতেছি। আমি যদি বলি যে এই ধরুন আমার এই আকাশের রংটা আমি যদি নীল যদি বলি যে এটা ভুলতে চাই, না না আকাশের রং এই কালার না, এই কালার না, এই কালার, তাহলে কি হবো, আলটিমেটলি আমি এটাকে আরো বেশি রিহার্সাল করতেছি। একদম একদম ঠিক সেইভাবে আমরা চিন্তাটাকে সরানোর জন্য আসলে চিন্তাটা আরো বেশি আকারে করতেছি। এইটা আমাদের করা উচিত না। তার জন্য কি করতে হবে, যে চিন্তা কইরেন নাই কথাটা আসলে খুব একটা ভ্যালু নাই। আচ্ছা ওনাকে অন্য কোনো পজিটিভ চিন্তা দিয়ে বা রোগীরও ভাবতে হবে যে আমি সামনের দিকের কথা ভাববো, আমি 1 মাস পরে কিরকম থাকুম, আমি এটা যদি আমি এটা প্রপার্টিটা কিভাবে বাড়াবো, এইভাবে যখন একটা পজিটিভ থটস থাকে, আমরাও যাতে বাড়ির লোকরা যাতে ওকে একটা পজিটিভ কাজ অ্যাসাইনমেন্ট দিতে পারি, যে দিনের মধ্যে তুমি এই কাজটি করে রাখো, তাহলে কি হবো, সেই ব্যক্তি ওগুলো নিয়ে বিজি থাকবে। একদম তাহলে নেগেটিভিটি যেগুলি আছে আস্তে আস্তে ওইগুলি ব্রেনে থাকার সুযোগটা কমে যাবে, চান্সটা কমে যাবে, একদম তখন এগুলি পিছনে চলে যাবে। একদম তার জন্য একা মানে কখনোই আমাদের রাখা উচিত না, থাকা উচিত না। এই একা থাকাও একটা বিশেষ কারণ আত্মহত্যার জন্য। কারণ সে সাপোর্টিং হ্যান্ড দেখে না, সে কখনো ভাবে না যে আমাকে কেউ এই পরিস্থিতির থেকে আমার হেল্প করতে পারবো। তাহলে এইভাবে আলটিমেটলি কি হয়, ডিপ্রেশন আমি যেটা বললাম এটা একটা নিউরোটিক ইলনেস। আপনি যেটা প্রথম বললেন কি কি মানসিক রোগ হয়, সাইকোটিক যেমন স্কিজোফ্রেনিয়া, বাইপোলার থাকে। কিছু বাচ্চাদের ক্ষেত্রে ডিপ্রেশন হয় পড়াশোনা নিয়ে, বয়স্কদের মধ্যে ডেমেনশিয়া বা ভুলে যাওয়ার যে প্রবণতা হয় এটা হয়। তো এইভাবে নানা সমস্যা আছে যেগুলোর সঙ্গে আলটিমেটলি যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারি, তাহলে একসময় কিন্তু সে রোগী বা ব্যক্তি যখন কোনো আশার আলো দেখবে না, তখন সে কিন্তু আত্মহত্যার পথ বেছে নেবে। তো সেটা আমাদের মনে রাখতে হবে যে আত্মহত্যা যে কোনো মানুষকে যে কোনো সময় হিট করতে পারে। আবার কারোর ধরেন কোনো মানসিক সমস্যা কখনো শুনছেন না, এমন অনেক সময় হয় না যে ওরা তো কিছু প্রবলেম দেখলাম না হঠাৎ করে, তখন আসলে কি হয়, খুব কম সময়ের জন্য ওর লাইফে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়। যেমন ধরুন মানে আমরা যেটা কম বয়সের মানুষের মধ্যে দেখি, যে ধরুন বাবা মা কিছু বললো, যেটা আগে কখনো দেখা যায় না, হঠাৎ করে এই ছোট্ট ঘটনা থেকে সে আত্মহত্যার জন্য চলে গেল। আলটিমেটলি ওই সিচুয়েশনের সঙ্গে সে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে না বা মানাতে পারে না। বা যে আত্মহত্যা করছে, মানে ধরেন তার বয়স ধরেন 25-26 এরকম হলো, সে কইতে পারছে না, মানে তার মা বাবা হয়তো জানে না যে আমার ছেলে এই ঘটনাটা কেন করলো। তো এটা কি কোথাও মা বাবা এবং তার সন্তানের সাথে মিসকমিউনিকেশন এবং ডিস্টেন্সের কারণে এটা হয়? আমরা যেটা বলি, আপনি যেটা বলেছেন এটা পার্শিয়ালি ট্রু আমরা মানি। কারণ যে ব্যক্তি আত্মহত্যা করে আমরা দেখেছি প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই সে কারো না কারণে বলে যায় যে আমি আত্মহত্যার দিকে যাচ্ছি, আমার কোনো উপায় নেই। কিন্তু আমরা সবসময় এটাকে আমরা খুব সিরিয়াসলি দেখি না। হয়তো ভাবি কথাটা এমনিই কইছে, বা হয়তো দেখা গেল এমন ব্যক্তিরে কইলো যে আসলে ফ্যামিলি ইনফর্ম করার সুযোগ নাই। কাজেই একদম না বলে কোনো মানুষ কখনো আত্মহত্যার পথ খুব বেছে নেয় না। এটা খুবই কম সংখ্যায় যে কাউকে কিছু জানালাম না, বুঝালাম না, বললাম না, আমি আত্মহত্যার পথ বেছে নিলাম, এটা খুব কম হয়। সে বলে, কিন্তু আমরা বিভিন্ন কারণে সেটাকে গুরুত্ব দেই না বা আমরা চিন্তা করার সুযোগ পাই না। তাই আমি সবসময় শ্রোতা বন্ধুদের বা আমাদের রোগী যারা আসে ওদেরকে সবসময় বলে থাকি যে আপনার যখনই মনে হবে যে আত্মহত্যা নিয়ে কথা বলছে, বা ধরুন আত্মহত্যার যে মিনস বা উপায়, যেমন আমরা জানি যে আমি যদি সেই ইংল্যান্ডের কথা বলি গেলে সেখানে ফায়ার আর্মস হচ্ছে গিয়ে সবচেয়ে বড়, সবার ঘরে ঘরে একটা লাইসেন্স বন্দুক থাকে, আমাদের এখানে এটা থাকে না। আমাদের এখানে কি থাকে, ধরুন দড়ি হ্যাঙ্গিং এর জন্য, বা ধরুন ওই যে আমাদের জমির ওষুধ, ইনসেকটিসাইড, পোকা মারার কীটনাশক থাকে এইগুলি, বা ধরুন এই ধরনের ছুরি বা এইগুলি থাকে। তো এইগুলি নিয়ে যদি কোনো ব্যক্তি বেশি কথা বলে বা কিভাবে মারা গেলে বেশি কষ্ট হবে, কম কষ্ট হবে, যদি আলোচনা করে, তাহলে আমাদের ধরে নিতে হইব যে আসলে সেই ব্যক্তির মাথায় সিরিয়াস কোনো চিন্তা চলছে। আচ্ছা, এবং সে যদি কোনো একটা অ্যাটেম্প্ট করে, যখন বাড়িতে কেউ নাই, কেউ জানে না, একার মধ্যে দেখা গেল যে সে একদিন চেষ্টা করলো, কিন্তু কোনো কারণে আমরা বাড়িতে চলে আসাতে এটাকে ওকে বাঁচাতে পারলাম, তো এইসব ক্ষেত্রে মানে কেসগুলোকে অনেক বেশি আকারে সিরিয়াসলি নিতে লাগবে। আচ্ছা স্যার, প্রায় শোনা যায় যে পুরুষদের ক্ষেত্রে পুরুষরা একটা কথা বলে, এই কথাটা হচ্ছে যে আমার এখন ভীষণ স্ট্রেস, আমি স্মোক তাই করতেছি। তো স্মোকিং করলে কি আসলে স্ট্রেস কমে? প্রথমে আমি একটা ছোট্ট অবজেকশন দেবো। হ্যাঁ হ্যাঁ, স্মোকিং শুধু ছেলেদের মধ্যে এখন নাই,
একদম একদম তো সেই পুরুষদের মানে বদনাম না করে আমি বলবো ওকে ওকে যে আমরা ছেলে বা মেয়ে যারা আছে ওরা এটা ওদের মধ্যে একটা কাজ করে যে এটা নিলে যে আমার স্ট্রেসটা কমে যাবে। বিষয়টা ক্ষেত্রে ইয়েস উভয়ের ক্ষেত্রে হ্যাঁ বিষয়টা আমরা একটু অন্যভাবে দেখতে হবে। একটু আমরা যদি সাইন্টিফিক ওয়েতে দেখি যে অ্যাকচুয়ালি সিগারেট বা এগুলিতে একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে নিকোটিন। নিকোটিন সবসময় খারাপ বলবো না আমরা, নিকোটিন অনেক সময় ব্রেনে যখন যায় এটা ডোপামিন নামক একটা নিউরো ট্রান্সমিটার আমাদের আছে, এটারে বাড়ায়। তো ডোপামিন কি করে মনকে আনন্দ দেয়, যে কোনো কাজকে করার জন্য কিছুটা মানসিক শক্তি বাড়ায়। কিন্তু মজার বিষয় হলো এটা সবসময় আপনাকে বাড়াবে না। আপনি হয়তো প্রথমে একদিন যদি নিলেন আপনার মনে হলো যে খুব ভালো লাগছে, আমার স্ট্রেস চলে গেল, কিন্তু ইন দ্য লং রান যখন আপনি নেবেন এটা কখনোই আপনার সঙ্গ দেবে না। দেখা গেল আগে আপনি একটা নিতেন, সপ্তাহে একদিন নিলে বাস খুব ভালো লাগছে, এখন দেখা গেল যে 3 মাস পরে এখন তো প্রত্যেকদিন 3-4টা করে নিতে লাগে। 5 বছর পরে দেখা গেল যে আমার 1 প্যাকেট ডেলি লাগে। একটু পর পরে স্ট্রেস বাড়ে, আমি সিগারেট খাই, বিড়ি খাই, বা যেটাই যারা করে। তো এটা কখনোই সাইন্টিফিকভাবে মানা যায় না এবং এটা শরীরের জন্য ক্ষতিকারক। কারণ আলটিমেটলি সেম জিনিসটা আপনার ব্রেনের ডোপামিন বেশি দিন বাড়াইতো না। যদি না বাড়ায় আলটিমেটলি কি হয়, একটা সিগারেটের মধ্যে নিকোটিন আমি যেটা বললাম এটার সঙ্গে আরো ধরুন প্রায় অনেক ধরনের কম্পোনেন্ট থাকে যেটা শরীরের জন্য ক্ষতিকারক, এটাকে বানানোর জন্য যা যা লাগে। তো আলটিমেটলি এই ক্ষণিকের আনন্দের জন্য বা স্ট্রেস থেকে দূরে থাকার জন্য আমি একটা বড় ধরনের সমস্যা লাইফে আমি ডেকে নিয়ে আসছি, এবং সেই আনন্দ যেটা আমার মনে হলো যে আজকে আমাকে স্ট্রেস থেকে রিলিফ করলো, এটা কিন্তু দীর্ঘদিন থাকবে না। কাজে আমাদের যে আপনার কনসেপ্টটা এটা করে এটা মূলত সঠিক না। এটা আপনি যদি নিকোটিন কম্পোনেন্ট হিসাবে বলেন তাহলে কিন্তু এটা আপনাকে আনন্দ দেবে, কিন্তু শুধু নিকোটিনে যদি কেউ নেয় তাহলে এটাকে সবসময় সেইভাবে আনন্দ দেবে না এবং প্রবলেম সলভের ক্ষেত্রে সাহায্য করবে না। তার জন্য সেটার উপর ডিপেন্ড না করে আমি আসলে কিভাবে আমার প্রবলেমগুলি লাইফ থেকে সরাবো, একদম কিভাবে প্রবলেম সলভ করবো, এইটার দিকে আমাদের শিখতে হবে। প্রয়োজনে আমরা প্রবলেম সলভিং কিছু টেকনিক বই আছে, নাহলে আমরা ইউটিউবে যদি আমরা শুনি, আমরা এই ধরনের আমরা যেগুলো আলোচনা করছি এবং আলোচনা চক্র আরও হয়, এগুলি হিসেবে কিন্তু আমরা দেখতে পারি এবং মানে টোবাকো বা সিগারেট এগুলি থেকে দূরে সরানো দাঁড়িয়ে থাকা আমাদের খুব দরকার। এটা কখনোই আলটিমেটলি আমাদের আনন্দ দেবে না। ধরুন আমার খুব স্ট্রেস হয়েছে বা আমার খুব টেনশন, এই টেনশনের কারণে আমি আজকাল আমার প্রেশার বেড়ে যেতেছে, আমি কোনোখানে ঠিক মতো অ্যাটেন্ড করতে পারতেছি না। এই যে লাইফগুলো মানে লাইফের নানা রকম দিকগুলো, এগুলোকে আমরা জীবনের যে লাইফস্টাইলগুলো মানে অনিয়মিত জীবনের যে বদ অভ্যাসগুলো, তার থেকে কি মানসিক রোগের সৃষ্টি হয়? নিশ্চয়ই, আপনি যেটা বলেছেন সেটা খুব সত্যি কথা। কারণ স্ট্রেস হচ্ছে এমন একটা ফ্যাক্টর, আলটিমেটলি স্ট্রেস থেকে আমাদের ব্রেনের মধ্যে অ্যাড্রিনালিন বা এই ধরনের কিছু নিউরো ট্রান্সমিটার নিউরোকেমিক্যালস আমাদের বাইরে হয়, যেগুলি শরীরে বিভিন্ন জায়গাতে যে কোনো রাসায়নিক ক্রিয়াতে আদারওয়াইজ সাহায্য করে বা ক্ষতি করে, আমাদের শরীরকে নর্মাল থাকতে দেয় না। এই স্ট্রেস যদি আমরা কন্ট্রোল না করি তাহলে আমাদের ব্লাড প্রেশার তো হতেই পারে, আপনি বলেছেন ডায়াবেটিস হতে পারে, ইভেন ক্যান্সারও হতে পারে, আমরা যদি স্ট্রেসটাকে কন্ট্রোল না করি। আর লাইফ থেকে আমরা যে সরে যাচ্ছি, লাইফের যে অ্যাচিভমেন্ট বা মানে আমরা যে প্রোগ্রেস যেটা, এটা থেকে তো সরে যাবই যদি আমরা স্ট্রেসকে কন্ট্রোল না করি। এইভাবে শারীরিক এবং মানসিক নানা দিকে কিন্তু আমাদের এই সমস্যা মানে হওয়াটাই খুব সম্ভব যদি আমরা স্ট্রেসটাকে আমরা ঠিকভাবে কন্ট্রোল না করি। এবং আমরা দেখতে পাই আজকাল যে ধরুন আপনার কি হয়, মানে স্ট্রেস কেন বাড়ছে, আপনি যদি দেখেন আজকে থেকে 50 বছর আগে মানুষের কাছে এত স্ট্রেস ছিল না, অ্যাকচুয়ালি তখন এত কম্পিটিশনও ছিল না। আপনি যদি দেখেন আপনার যে বাবা বা দাদুর ওদের যদি আপনি জিজ্ঞেস করে দেখবেন যে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন আর্ন করতো, সে হয়তো জমি করেই করুক বা একটা ছোট চাকরি করেই করুক, বাকিরা কি করতো ওইটার মধ্যেই নিজেরে কিভাবে খুশি রাখা বা কন্ট্রোল করা, যে আমার এটুকুই আমার ইনকাম, এটার মধ্যেই আমি চিন্তা করবো কি ডাল ভাত খাবো না মাংস ভাত খাবো। কিন্তু আজকের ব্যাপারটা এমন না, আজকের ব্যাপারটা মানুষ মাল্টি সেন্ট্রিক হয়ে গেছে। দেখবেন যে বাড়িতে হাজব্যান্ড কাজ করছে, আবার ওয়াইফও কোথাও কাজ করছে, দেখবেন ছেলেরা একটু বড় হয়ে গেলে পড়াশোনা করছে বা ছেড়ে দিয়ে ওরাও কাজ করছে। এই যে একটা আমরা লাইফে এগিয়ে যাওয়ার জন্য সবাই মিলে যে একটা আমি বলবো দৌড় শুরু করেছি, যেটা সীমা কোথায় আছে, বাউন্ডারি কোথায়, এটা আমরা কেউ জানি না। আপনি দেখবেন যে এক্সপেকটেশন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, ধরুন আপনি কোথাও আর্ন করছেন, যে ধরুন আপনি মাসে 10,000 টাকা রোজগার করছেন,
প্রতিনিয়ত আমার মাথায় ঘুরতে থাকবো কীভাবে এটাকে 20,000 করা যায়। তো এই যে দৌড়ের মধ্যে গিয়ে আমরা সময়ের বাইরে গিয়ে কিছু কাজ করছি, আমরা সাধ্যের বাইরে গিয়ে কাজ করছি কিছু। তো এই কাজটাকে করার জন্য আমাদের কিন্তু এক্সট্রা স্ট্রেস বা মানসিক বা শারীরিক চাপ আমাদের নিতে হচ্ছে। আচ্ছা, আপনি দেখবেন যে যে কোনো মানুষকে এখন যদি কাজের জন্য আপনি ডাকেন, আসছি বলে একবেলা কাটিয়ে দেবে, আসলে কি সে কিন্তু অলসভাবে বাড়িতে বসে নেই। না না, ওরা তো সাধ্যের মধ্যে 2টো কাজ করতে পারবে, দেখা গেল সে 3টে কাজের জন্য কমিটমেন্ট করেছে। তাহলে এটাকে দৌড়ে দৌড়ে যে করা, এটা করতে গিয়ে তার সমস্যা হইতেছে, এটাই স্ট্রেস। তো এইভাবে আমাদের উচিত যে আমাদের লাইফের বাউন্ডারিটা একটু স্থির করা। কোনো মা আপনি দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমার ছেলে যেরকম পড়াশোনা করে আজকের দিনে, মানে পড়াশোনা কিন্তু সবসময় ইমপ্রুভমেন্ট হয়। আমি দর্শক বন্ধুদের বলতে চাই, আপনি যত প্র্যাকটিস করাবেন বাচ্চাদেরকে, তার মার্কস বা তার যে প্রোগ্রেস বাড়বে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেকে আমরা কি করি যে না, এই বছরেই তোমার 90% পাইতে হইব, কেন তুমি 70% পাইলা? তোমার তো আমি টিচার রেখে দিয়েছি 5টা, তোমাকে আমি নিয়ে যাই, আমার অফিসের কাজ বন্ধ করে নিয়ে যাই, আমরা ঘরে রান্নাবান্না বেশি করি না যাতে তুমি পড়তে পারো, কেলিকা তোমার তেমন হইব। সেই কইরা কিন্তু মাও স্ট্রেস দিতেছে, বাচ্চারও স্ট্রেস দিতেছে। আসলে এখানে আমার বুঝতে হইব যে আমার ছেলে আজকের দিনে কত পার্সেন্ট পাইতে পারে। যদি মনে হয় যে আমি ভাবি যে আমার 70% পাইবো বাচ্চা, তাহলে আমি তারা 75% টার্গেট দেব। আমি যদি 90% টার্গেট দিই তাহলে কিন্তু হবে না। তার জন্য কিন্তু নানা অভাবে মানে শিশুরা দেখবেন নকল করছে, মানে অনেক ক্ষেত্রে হয়, বা কোনো একটা অসৎ উপায়ে কীভাবে মার্কস বাড়ানো যায়, এগুলি টেন্ডেন্সি কিন্তু এখন খুব বেড়ে যাচ্ছে। কাজে এইখানে আমি বলবো যে এই বাউন্ডারিটা বুঝতে হবে, আমার ফ্যামিলির এবিলিটি কতটুকু, আমার পার্সোনাল এবিলিটি কতটুকু, আমার ইনকামের এবিলিটি কতটুকু। নাহলে কী হবে, এখন আমরা সবখানেই দেখতে পাই, আমি আলাদা করে কিছু বলবো না, এই কম্পিটিশনে থেকে কিন্তু আমরা এই যে করাপশন জিনিসটার মধ্যে আস্তে আস্তে জড়াই দিতেছি। এবং করাপশন জড়ানোর মানে স্ট্রেস। কেউ তো আর মানে খুব আরামভাবে করাপশন করে না, ওরও খুব চিন্তা করতে লাগে এটার জন্য। তো এইভাবে করে কি হচ্ছে, আমরা সমগ্র সমাজটাকে আমরা এটা অস্থির করে তুলছি যে বসে রিল্যাক্স করবো। এখন দেখবেন আপনি চাইলেও রিল্যাক্স করতে পারবেন না, বাড়ি থেকে মনে হলো যে রিল্যাক্স করবেন, দেখবেন যে 2টা ফোন চলে আসলো। আসলে কি হয়, আমরা কাজের ডানা এতটা ছড়িয়ে দিয়েছি যেটা আসলে আমার পক্ষে হয়তো করা সম্ভব না। আচ্ছা, একদম শেষে, যেহেতু সময় আপনার একদমই কম, যে আত্মহত্যার থেকে বাইরেতে গেলে এই প্রজন্মরে কি স্টেপ নিতে লাগবে? একটা প্রথম কথা হচ্ছে যে আমি যদি রোগীর ক্ষেত্রে বলি একরকমের, আর বাড়ির লোকের ক্ষেত্রে একরকম। বাড়ির লোকরা যদি মনে করে যে আমার রোগী আত্মহত্যা নিয়ে কথা বলছে, প্রথমে আমি যেটা বলেছি, বা ও আত্মহত্যার মিনস বা উপায়গুলোর কাছাকাছি যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি দড়ি টেনে রাখছে, ক্ষেতের যে জমির কীটনাশক ওষুধটাকে সামনে এনে রাখছে, বা এইটাকে খুঁজছে, মাঝে মধ্যে জিজ্ঞেস করবে না, এমনি জিজ্ঞেস করতেছি, মানে এমনি দেখছি। তো এই ক্ষেত্রে আমার এই যে মানে ক্লোগুলি আমার বুঝতে হবে যে কীভাবে আমি তার প্রোটেকশন করব। এবং সেই ক্ষেত্রে আমি ধরুন রুগীকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়বো না, আমরা বলে দিই যে ক্লোজ ওয়াচ। কেউ ধরেন কিছু বললই না, মানে তার বলার সেই সুযোগটাই এলো না, এটা তো আমি প্রথমেই বললাম যে এটা খুব কম। ওকে, কারণ 1 সেকেন্ডে যেটা হয় এটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হতে পারে, যে বাবা একদিন বক্সে মন খারাপ লাগলো, সুইসাইডের পথ বাছা নিল, এটা খুব কম। তো সেই ক্ষেত্রে আমরা দেখুন যে আমার যে ছেলে বা মেয়ে বা ধরুন আমি যার কথা বলছি সে খুব তাড়াতাড়ি রেগে যায়, তো সেই ক্ষেত্রে আমার আমার বুঝতে হইব যে এই ধরনের সে পথ বাছা নিতে পারে। এবং রোগের ক্ষেত্রে আমরা বলবো যে যদি কোনো মানসিক অবসাদ বা কোনো রোগ মনে হয়, তাহলে অবশ্যই সে যাতে ডাক্তারের পরামর্শ নেয়। তার জন্য যে ছুটে এসে মানসিক রোগের কাছে যেতে হবে, রোগ বিশেষজ্ঞের যেতে, তা না। আপনি কাছে যে কোনো হাসপাতাল যে আছে এখানে যান। আমি যদি দূরের কোনো গ্রামের রোগী দেখি, যে কিছু না হলো প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র যেখানে আছে, বা আমার আশা বোনেরা আছে, বা আমার সিএইচও আছে, বা আমার নার্সিং বন্ধু বান্ধবরা আছে, ওদের কাছে গিয়ে বলা যে আমার এই ধরনের মনে হইতেছে, তাহলে কি হবে, প্রথমে একটা স্টেপ আমি কাজ করতে পারবো। আমি যদি কাজ করতে না পারি, আপনি যেটা বললেন, কাউকে যদি না বলে, তাহলে আপনি হেল্প কীভাবে করবো আমি? তো সেই ক্ষেত্রে এই যে আমার যে মানে কি হয় ওদের ক্ষেত্রে, আত্মহত্যার ক্ষেত্রে কি হয়, ওরা ভাবে যে আমার সব ধরনের আশার আলো বন্ধ হয়ে গেছে, কোনো দিকে আমি আলো দেখতে পাচ্ছি না, সব দিকে অন্ধকার দেখতে পাচ্ছি। তার জন্য এটা আমার কারোর সঙ্গে আলোচনা করে কোনো লাভ নাই, যে আমি যে প্রবলেমটা মারে কমু, পিসিরে কমু, আমার দাদাকে বলবো, আমার বৌদিকে বলবো, এটা করে লাভ নাই, এটা তো কোনো সলিউশন নাই ব্যাপারটা। এরকম একটা চিন্তাধারা ওরা চলে যায়। তো সেই ক্ষেত্রে সেই বন্ধু যদি কারোর সঙ্গে কথা বলে, রাস্তার মানুষের সঙ্গে যদি এই নিয়ে কথা বলে, তাহলে দেখবেন যে ও একটা আশার আলো দিতে পারে। আরে কি বলো তুমি, আমি তো শুনেছি এমন হয়, আমি তো শুনেছি, না আরে আমার এমন হয়েছিল, পিসির এমন হয়েছিল,
ওই ওষুধ খাইছে কয়েকটা, তারপর তো খুব ভালো এখন, তাই না, চাকরি করতেছে, কাজ করতেছে, হাউস ওয়াইফ, রান্না করতেছে। তো এই যে আশার আলোটা আমাদের কাউকে না কাউকে দিতে হবে, এই জিনিসটা আমার মনে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা দেখব যে আমরা এটা থেকে সরে আসবো। এবং আমি এতক্ষণ যেটা বললাম যে আমাদের যে লাইফের বাউন্ডারি, আমার কতটুকু এবিলিটি আছে, এটাকে আমার দেখতে হবে। আমরা আজকে মানে কলেজ পড়ুয়া বা এই ধরনের যে কম বয়সী যারা ছেলেমেয়েরা আছে, ওরা দেখা যায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইগুলোর জন্য অনেক সময় পড়াশোনা ছেড়ে দেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। তো ওদেরকে আমি একটাই বলি, যাদেরকে মানে আমি চিকিৎসার সুযোগ পাই, যে একটা বিষয় দিয়ে কখনো হয় না লাইফটা। পৃথিবীতে কোনো কিছু অ্যাবসলিউট নেই। তোমার আজকে যাকে মনে হচ্ছে সেই তোমার সবচেয়ে কাছের বন্ধু। কে জানে তুমি স্কুল থেকে বেরিয়ে কলেজে যখন যাবে, কলেজ থেকে বেরিয়ে অফিসে যখন যাবে, গিয়ে দেখবে আরো ভালো বন্ধু তোমার জন্য বসে আছে। কারণ লাইফে কোনো কিছু স্টিক করে থাকলে হবে না, পৃথিবী তো সব দিকে ঘুরছে, এটা কখনো তো কনস্ট্যান্ট দাঁড়িয়ে নেই। আমি যদি বলি তো সেইভাবে তো জিনিসটা এইভাবেই ভাবতে হবে। কালকে ঠিক এই সময়ে যা তাপমাত্রা ছিল, আজকে তো এটা নাই, আজকে চেঞ্জ হয়ে গেছে। একদম স্যার। তাহলে আমরা সবকিছুই এই পৃথিবীতে চেঞ্জিং। তো সেই ক্ষেত্রে যে আমার এই যে কোনো বিষয়ের প্রতি একদম স্টিক করে থাকতে হইব, আমার এটা মানে এটাই লাগে, এই ধারণা থেকে নেওয়া আর কি, ফ্লেক্সিবল হওয়া লাইফে দরকার। ওকে ওকে ওকে। কারণ আপনি হয়তো সেই আমি কলেজ পড়ুয়াদের কথা বলছি বা ওই ধরনের বয়সের যারা, আমি যেভাবে ভাবছি হয়তো আমার পার্টনার সেরকমভাবে ভাবে না। এটা তো হতেই পারে, কারণ দুই ফ্যামিলি থেকে আমরা এসেছি, দুইজনের ভাবনা কখনো সেম হবে না, আলাদা হতেই পারে। সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে একজন আরেকজনকে বুঝে নেওয়া। এখন সেই বন্ধুর যদি মনে হয় আমার তো ওর থেকে ইন্টারেস্ট কমে গেছে, তাহলে আমি নিজের কেরিয়ারটা আমি গড়ে তুলব। এবং যারা স্টুডেন্ট আসে, আমি সবসময় ওদেরকে বলি যে আগে নিজের কথা ভাবতে হবে। তোমার আবেগ ইমোশন সবসময় ঠিক আছে, এবং তোমাকে নার্চার করা, গ্রো আপ করার ক্ষেত্রে যে মা বাবার অবদান আছে, ওদের কথাও তোমার শুনতে হবে। কারণ এই বয়সে অনেক সময় আমাদের একটা ইম্পালস থাকে যে এটা করতে হবে মানে করতেই হবে, কিন্তু সেই ক্ষেত্রে সবটা সঠিক নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টুকু একটু ভাবতে হবে। যদি আমরা না ভাবি বা ভাবতে আমরা সাহায্য না করি ওদের, তাহলে কিন্তু হবে না। কিন্তু আমি যদি জাজমেন্ট দিয়ে দিই, অনেক ক্ষেত্রে আমরা মা বাবার আসে, স্যার আপনি একটু বুঝাই দেন, হ্যাঁ তো ভালো না, হ্যাঁ খারাপ, বা এইরকম যাতে না করে। বা পড়াশোনার ক্ষেত্রে হয়, কেউ হয়তো দেখা গেল সায়েন্স ছিল, ও আর্টস পড়তে চেয়েছিল, কেউ তো আর্টস পড়তে চেয়েছিল, ও তো সায়েন্স ছিল, এমন হয়, ভালো স্টুডেন্টের ক্ষেত্রে হয়। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি ওদের একটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি ওদের আলটিমেটলি চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা গার্জিয়ানদেরও বলি যে আপনারা কোনো একটা জায়গাতে স্টিক করে থাকলে হবে না, ইউ নিড টু বি ফ্লেক্সিবল। কারণ আপনি যেটা ভাবছেন সে একটা জাজমেন্ট আপনি দিয়ে দিলেন, এটা না করে আপনি বরং ওকে একটা নিউট্রাল কমেন্টস করেন যে বাবা এটা কি বেশি কঠিন হবে। আপনি যদি বলে দেন এটা তো খুব সোজা, তুই কেন পারলি না, এটা না বলে বাবা এটা কি খুব কঠিন হবে, তাহলে কি হবে, ছেলেটা ভাববে হ্যাঁ এটা কি আসলেই কঠিন ছিল। আর যদি আপনি বলে দেন যে এটা কি খুব কঠিন নাকি, এটা তো খুব সহজ ব্যাপার, সে বলবে না এটা তো কঠিন। আমাদের ব্রেইন সাইকোলজি আসলে এটাকে এইভাবে কাজ করে, কারণ আমরা সবসময় নিজেকে সাপোর্ট করতে চাই। দুম করে যদি আরেকজন আপনাকে ভুল একটা বলে দেয়, আপনি প্রথমে কিন্তু মানবেন না, কিন্তু আপনাকে যদি একটা নিউট্রাল কমেন্টস করে যে এটা তো এইভাবে না করে আপনি এমনিও করতে পারতেন, তাহলে কিন্তু আমরা হ্যাঁ ঠিক একটু কইছে, আমি করতে পারতাম। তো এই ধরনের থিঙ্কিংগুলি আমাদের মধ্যে আসতে হবে, আপনাদের যে আলোচনার মধ্যে এগুলি আসতে হবে, তাহলে আমরা মানুষকে বলতে পারবো। কারণ আমরা তো পার্সন টু পার্সন কন্ট্যাক্ট করি। আপনারাই একটা সুযোগ যাদের মাধ্যমে আমরা আমাদের ভিউগুলি মানুষের কাছে রাখতে পারি। এবং আত্মহত্যার ক্ষেত্রে জাতীয় গড় যা আছে, সেই ক্ষেত্রে জাতীয় গড় থেকে কিন্তু ত্রিপুরার গড়টা বেশি, যদিও এর থেকে আরও উপরের দিকে অনেক স্টেট আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু ভাবতে হবে, আমাদের যে আত্মহত্যার মিনস বা উপায়গুলি দূরে সরিয়ে রাখতে হবে। আমরা একসময় দেখেছি যে আমি যখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছিলাম, তখন দেখতাম প্রায় প্রতিদিন একটা করে পয়জনিংয়ের কেস আসতো। সেক্ষেত্রে খুব কম বয়স্ক যারা, ওদের সংখ্যায় বেশি হতো। দেখা যেত যে কীটনাশক ওষুধ বা এগুলো বেশি হতো। তো আলটিমেটলি অনেক কান্ট্রিতে আসলে কীটনাশক বাড়িতে রাখা যায় না, ওগুলো রাখতে গেলে আপনার পেরিফিল্ডে রাখতে হবে। তো এই ধরনের কিছু নিয়ম আমরা যদি মনে করি, আমরা মানে গভর্নমেন্ট তরফ থেকে না নেই, আমরা বাড়িতে যারা আছি যদি আমরা এমন ভালনারেবল মনে করি যে কেউ এই ধরনের চেষ্টা করতে পারে, তাহলে এই ধরনের জিনিসগুলো থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আমরা একা যাতে না রাখি, এবং যারা ব্যক্তি যাদের আত্মহত্যা চিন্তা মাথায় আসে, ওদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই আলোচনাগুলো বা আপনারা এই আলোচনাগুলো অন্তত কারো না কারোর সঙ্গে করুন। একা থাকবেন না, একা ভাবলে কোনো কিছু সলিউশন হবে না। কারণ আজকে আমি একটা এক্সাম্পল আমি দেই পেশেন্টকে, আজকে যদি আমি ভাবি যে ভারত আর পাকিস্তান যুদ্ধ লেগেছে, তাহলে কি শুধু প্রেসিডেন্ট যাবে যুদ্ধ করতে বন্দুক নিয়ে? নিশ্চয়ই যাবে না। এয়ারফোর্স যাবে, সোলজার যাবে, আর সমুদ্র দিয়ে নেভি যাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি সব হ্যান্ডস নিয়ে আমি যুদ্ধে যাই, তাহলে
পার্সোনাল জীবনের সমস্যাগুলির জন্য আমি কেন আমার আশেপাশের মানুষকে ডাকবো না? আচ্ছা, নিশ্চয়ই আমাদের ডাকা উচিত। তাহলে আমি ওদের থেকে হেল্প নেব, ওদের থেকে সাজেশন পাবো, ওদের থেকে সাপোর্ট পাবো। এই সাপোর্টটা যাতে আমরা হাত বাড়াতে পারি সেই ধরনের চেষ্টা আমরা করতে হইব। কোনো কোনো ক্ষেত্রে তো স্যার টক্সিক কিছু রিলেটিভস থাকে যারা নাকি আমার প্রবলেমসগুলো যার কাছে আমি কইতাছি তারা সেরকমভাবে নেতিবাচক ভাবনাতে তারা আমরা আরও ডিমোটিভেট করে নিতেছে। তো সেই ক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে আপনি যদি বুঝতেই পারেন হ্যাঁ, যে আপনাকে সে ডিমোরালাইজ করছে, আপনাকে আরো ডিপ্রেস বানিয়ে দিচ্ছে, তাহলে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে না বুঝে করছে বা বুঝে করছে। তো সেই ক্ষেত্রে আমার ওই ধরনের চিন্তাগুলোকে অ্যাভয়েড করতে হবে। কারণটা যেটা হলো, আমরা যদি মনে করি যে কোথাও আমরা কারোর সঙ্গে ফাইটে যাব, তাহলে দেখবেন আপনি বেশিরভাগ ক্ষেত্রে ওই ব্যক্তি আপনাকে আক্রমণ করছে, এটা রিয়েকশন আমি দেখাতে গিয়ে আমি দুটো ফায়ার করে দিচ্ছি। আলটিমেটলি দেখা গেল যে দুষ্টা আমার উপর চলে আসলো, কেউ তো একটা ইনস্টিগেট করে দিল, ইনিশিয়েট করে দিল। তো সেই ক্ষেত্রে আমার সচেতন হতে হবে যে আলটিমেটলি লোকটা যে আমার এই কথাটা কইলো, এটা কি ভালোর জন্য কইলো না খারাপের জন্য কইলো। আমি যদি বুঝতে পারি আমার খারাপের জন্য বলেছে, তাহলে আমি কথাটাকে আমি নেব না, ওর সঙ্গে আমি কম মিশবো, ওর থেকে আমি এই বিষয়ে কথা বলবো। ওকে স্যার। কারণ ওরা চাইছে, ধরুন আত্মহত্যা আমি ছেড়েও যদি দিই, আত্মীয় স্বজন বা ধরুন আপনি যেটা বলছেন যে পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক সময় হয় কেউ ইচ্ছে করে আপনাকে মনটা খারাপ করানোর চেষ্টা করে, তাহলে এবার আমি যদি বুঝে যাই যে ইন্টেনশনালি আমাকে এমন করছে এবং ওর কথা শুনে আমি মন খারাপ করে বসে গেছি, তাহলে কি হবে, ওর কাছে ব্যাপারটা রিইনফোর্সিং হবে, ও আরো বেশি করে বলবে যে আজকে এটা বলেছি দেখেছি ও মন খারাপ করে বসে আছে। এই সুযোগটা আমরা ওদেরকে দেব না। আমরা ফাইট ব্যাক করার দরকার নেই। আমি কথাটা বলছে তো আমি নিজেকে আরো একটু মানে মনটা আনন্দে রাখবো, বা ও কথাটা বলছে মানে ও কনফিউজ হয়ে যাক, ও কনফিউজড হয়ে যাক, হ্যাঁ, বা ও ভাবুক যে আমার কথাটা এখন আর ওর মধ্যে কাজ করছে না, একদম। তাহলে দেখবেন আস্তে আস্তে ওর কথা বলা বন্ধ করে দেবে। কিন্তু যদি দেখে যে কথাটা বলার পরে আপনি আরো ডিমোটিভেটেড হয়ে গেছেন, তাহলে ও আরো বেশি করে বলবে, কারণ ও ইন্টেনশন হচ্ছে আপনাকে ডিমোটিভেট করা। ওকে, তো সেই সুযোগটুকু আমরা দেব না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। একদম। থ্যাংক ইউ স্যার যে আপনি এতক্ষণ বইয়া আমরা এই যে অনেক কোয়েশ্চেনগুলো ছিল তারা সহজ করে আপনি আনসারগুলো দিয়েছেন। এবং টক উইথ ঋতুর অডিয়েন্সরাই কইতাছি যে আজকে আমরা একটু ভাষার একটু এদিক সেদিক হয়ে গেছে যে আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা কই, কারণ ডাক্তারবাবু এতই সুন্দর করে এত ফ্লোতে আমরা আরও কথা কইছে, আমি আর ডাক্তারবাবুরে আটকাইছি না। তাই আপনারা একটু অন্যরকম লাগতে পারে, বাট এক্সট্রিমলি সরি, আমরা কোনো ছন্দপতন করছি না, আমরা জাস্ট ট্রাই করতে আসছিলাম যে যেন আপনারা সঠিকভাবে তথ্যগুলি পান। আশা করি আপনারা অনেকটা সহজভাবে নেবেন জিনিসটা, যে ডিপ্রেশন মানসিক রোগ এবং চুপ থাকা, আমরা কেন চুপ থাকি, আমাদের চুপ থাকা উচিত না, এরকম সমস্ত কিছুই ডাক্তারবাবু চেষ্টা করছে আপনারা সহজভাবে কইয়া। ডাক্তারবাবুর সঙ্গে নিজেরাই আপনারা গুগলে সার্চ করলেন ডাক্তারবাবুর নাম পাওয়া যাবে, আমিও সেইভাবেই পাইছি। এবং সব থেকে বড় ব্যাপার স্যার যেটা নিয়ে আপনারা ধন্যবাদ জানাবো, যে আমরা অনেক সময় এটা একটা ভুল ধারণা থাকে, ভ্রান্ত ধারণা থাকে, আপনি কইছেন যে ব্ল্যাক ম্যাজিক, যে আমার কেউ টাকা এলো বোধহয় সে আমার পুনর্জল লাগাইতেছে, আসলে এটা কোনো রকম ব্যাপার না, সবটাই আমরা আলোচনার মধ্যে কইছি। এবং যারা যারা আপনারা এই অনুষ্ঠানটা আজকে পডকাস্টটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে টক উইথ ঋতু দেখবেন এবং সাপোর্ট করবেন। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, নমস্কার।